তো দ্বারকা নগরী আমরা সবাই জানি দ্বারকা নগরী কী এবং দ্বারকা নগরী কী জন্য সৃষ্টি হয়েছে, দ্বারকা নগরী কীভাবে পরিচালিত হতো এবং দ্বারকা নগরী সম্পর্কে আমরা অনেক কিছুই জানি। আমরা বিভিন্ন গ্রন্থে আমরা অধ্যয়ন করেছি বা বিভিন্ন জনের কাছ থেকে আমরা শুনেছি এবং বিভিন্ন সিরিয়ালে আমরা দেখেছি, মহাভারতেও দেখেছি এবং বিভিন্ন টিভি সিরিয়ালে আমরা দ্বারকা নগরী নিয়ে আমরা দেখেছি বা জেনেছি। তো যেই বিষয়টা নিয়ে আমরা কখনো চর্চা করিনি বা যে বিষয়টা আমাদের সেরকমভাবে ডিপলি আমাদের শোনানো হয়নি, আমাদের জানানো হয়নি বা আমরা কোনো টিভি সিরিয়ালে বা কোনো আহ, আমরা সিরিয়ালে আমরা দেখিনি। তো সেই ডিপ যে বিষয়টা নিয়ে আমরা চর্চা করতে চাচ্ছি বা জানতে চাচ্ছি, সেই বিষয়টা যদি আমরা ভালো করে একবার জানি, সায়েন্টিফিকলি যদি আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করি বা সেই বিষয়টা সম্পর্কে জানি, তাহলে আই থিঙ্ক আমাদের যে মডার্ন সায়েন্স আছে, এখনকার দিনে যে সায়েন্স সৃষ্টি হচ্ছে বা যেই সায়েন্সের উপর অনেক রিসার্চ হচ্ছে, তো সেটা নিয়ে আমরা কি অনেক মানে ধারণা পেতে পারি সেটা সেটা নিয়ে। যেমন এখনকার দিনে যেটা নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে বা যেটাকে আমরা সবাই মানে মডার্ন সায়েন্সের মানে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডিসকভারি বলা যেতে পারে এখনকার দিনে। এখনো পুরোপুরি সেটা ডিসকভারি হয়নি, কিন্তু সেটাকে আহ, অনেকটা ডিসকভারির পথে এবং সেটাকে আমরা অনেকেই সাইন্টিফিকলি সেটাকে মান্য করে যে এটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডিসকভারি ইন মডার্ন সায়েন্স। এই মডার্ন যুগে সেটা কি, সেটা হলো মাল্টিভার্স থিওরি বা স্ট্রিং থিওরি। তো অনেকে আমরা জেনে থাকি বা জানা আছে আমাদের যে মাল্টিভার্স থিওরি কি বা স্ট্রিং থিওরি কি, মাল্টিভার্স থিওরি বা স্ট্রিং থিওরি কি কি বিষয়ের উপর আলোচনা করে। তো সেটা আমরা অনেকে জানি বা আমরা সেটা জানার চেষ্টা করলে আমরা সেটা জানতে পারবো। কিন্তু এই যে মাল্টিভার্স থিওরি বা স্ট্রিং থিওরি এখন এই মডার্ন যুগে এসে বা এখনকার দিনে এসে সেটার সায়েন্টিফিকলি সেটার উপর রিসার্চ হচ্ছে, সেটার উপর চর্চা হচ্ছে। তো সেই বিষয়টা যদি আমরা এই একটা এক্সাম্পলের মাধ্যমে আহ, জানার চেষ্টা করি, তাহলে মাল্টিভার্স থিওরি সম্পর্কে বা স্ট্রিং থিওরি সম্পর্কে আমরা অনেকটা আমাদের ধারণা হবে বা সেটা সম্পর্কে আমরা অনেকটা অবগত থাকবো। এক্সাম্পলটা যদি আমরা দিই, যে বিভিন্ন আহ, যেমন জারকনগরী আছে, বৃন্দাবন আছে, তারপরে মথুরা, অযোধ্যা। তো এগুলা এগুলা এগুলো যদি আমরা ভালো করে অধ্যয়ন করি এবং এটার পিছনে যে সায়েন্স আছে সেটা যদি আমরা উম, জানতে পারি বা জানার প্রয়াস করি, তাহলে আমরা মাল্টিভার্স থিওরি বা স্ট্রিং থিওরি নিয়ে আমরা কি আমরা সেটা সত্যতা আমরা সেটা বুঝতে পারবো বা জানতে পারবো আমরা। কিন্তু এখন এই যে এর পিছনে যে সায়েন্স আছে বা এর পিছনে যে লজিক আছে, সেগুলো আমরা কিভাবে জানবো বা এর পিছনে যে বিষয়টা আছে সেই বিষয়টা কি, যেটা আমাদের কি মাল্টিভার্স থিওরি বা স্ট্রিং থিওরির সাথে পরিচিত করিয়ে দিবে বা এই থিওরি সম্পর্কে আমাদের জানিয়ে দিবে। তো সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো যে এক্সাম্পলটা আমরা দেব বা যে এক্সাম্পলটা আমরা জানার চেষ্টা করব, যে এক্সাম্পলের সাহায্যে আমরা কি মাল্টিভার্স থিওরি বা স্ট্রিং থিওরি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব, সেই এক্সাম্পলটা হলো কি, যে দ্বারকা নগরী। যে দ্বারকা নগরী যে সৃষ্টি হয়েছিল, কতটুকু জায়গা নিয়ে এই দ্বারকা নগরী সৃষ্টি হয়েছিল এবং এই দ্বারকা নগরীতে কতজন লোক বসবাস করত, এই এই যে কতটুকু জায়গা নিয়ে এটা সৃষ্টি হয়েছিল বা কতটুকু এরিয়া ছিল এটার, আর কতজন লোক সেখানে বসবাস করত, এই দুইটা বিষয় যদি আমরা একটু ডিপলি আমরা যদি চিন্তা করি বা একটু যদি ডিপলি আমরা সেই বিষয় নিয়ে আমরা চর্চা করি, তাহলে আমরা অ্যাকচুয়ালি এই স্ট্রিং থিওরি যেটা যেটা বলছে বা মাল্টিভার্স থিওরি যেটা বলছে, যে বিষয় নিয়ে সেটা সেখানে চর্চা হচ্ছে বা সেখানে রিসার্চ হচ্ছে, সেই বিষয়টা সম্পর্কে আমরা কি এখানে একটু হলেও আমরা জানতে পারবো এই দ্বারকানগরের এক্সাম্পলের মাধ্যমে। তো সেই এক্সাম্পলটা কি বা কীভাবে আমরা সেটা জানবো? তো প্রথমে আমাদের জানতে হবে যে আমাদের যে পৃথিবী আছে, যেখানে আমরা বসবাস করি, এখন আমরা যেখানে বসবাস করি সেই পৃথিবীর সারফেস এরিয়া কতটুকু, সেটা আমাদের জানতে হবে। তো আমাদের এই পৃথিবীতে সব মিলে মানে যতটুকু স্থল আছে এবং সমুদ্র রয়েছে, মানে স্থল আর জল, এই দুটো মিলেই আমাদের এই পৃথিবীতে যে সারফেস এরিয়া সেটা হলো 510 মিলিয়ন
স্কোয়ার কিলোমিটার, মানে 510 বর্গ কিলোমিটার, 510 মিলিয়ন বর্গ কিলোমিটার। তো আমাদের পুরো পৃথিবীর এটা হলো সারফেস এরিয়া। এবং এই 510 মিলিয়ন বর্গ কিলোমিটারের মধ্যে 71% হলো জল এবং 29% হলো স্থল, যেখানে আমরা বসবাস করে থাকি, বা বিভিন্ন পশু পাখি যেখানে বসবাস করে সেটা হলো স্থল 29%। আর 71% হলো জল বা বরফ, যেখানে মানুষজন বা পশু পাখি যেখানে বসবাস করতে পারে না, এটা হলো কত 71%। এই 29% হলো কত 140 মিলিয়ন বর্গ কিলোমিটার, মানে 510 মিলিয়ন বর্গ কিলোমিটার থেকে মাত্র 140 মিলিয়ন বর্গ কিলোমিটার হলো আমাদের স্থলভাগ, যেখানে আমরা বসবাস করতে পারি, যেখানে মানুষজন বসবাস করতে পারে। এটা হলো আমাদের এই পৃথিবীর, এটা হলো সারফেস এরিয়া, যে 140 মিলিয়ন স্থল আছে। তো এখানে আমরা বসবাস করতে পারবো বা বসবাস করে থাকি আমরা। আর বাকি যেটুকু আছে এটুকু হলো স্থল, বা সরি এটুকু হলো জল, যেখানে আমরা বা মানুষজন সেখানে বসবাস করতে পারে না, বা বসবাসের সেটা আমাদের যোগ্য নয়। হলো আমাদের টোটাল সারফেস এরিয়া। দ্বারকানগরের সারফেস এরিয়া সম্পর্কে এখন যদি আমরা জানি, তো ভাগবত পুরাণে 10:50-49 শ্লোকে সেখানে দ্বারকানগরের যে সারফেস এরিয়া সেটা সেখানে বর্ণনা করা আছে। তো সেখানে বলা হয়েছে যে দ্বারকানগরের যে সারফেস এরিয়া ছিল সেটা কত ছিল, 12 যোজন। এটাকে যদি আমরা কনভার্ট করি, তো এখানে আসতে আসতে আমাদের 1.9 মিলিয়ন স্কোয়ার মিটার। যে দ্বারকানগরী যে সারফেস এরিয়া ছিল বা যতটুকু ল্যান্ডের উপরে অবস্থিত ছিল সেটা হলো 1.9 মিলিয়ন স্কোয়ার মিটার। এই হলো আমাদের অ্যাকচুয়ালি সারফেস এরিয়া, যে কতটুকু জায়গার মধ্যে দ্বারকানগরী অবস্থিত ছিল। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হলো কি, যে কতজন মানুষ এখানে বাস করত। তো তো ভাগবত পুরাণে 10, 90, 41 এবং 42 শ্লোকে সেখানে দ্বারকানগরীতে কতজন মানুষ বাস করত সেটার বর্ণনা করা আছে। তো সেখানে যদি আমরা দেখি, তো সেখানে বলা হয়েছে যে 38.8 মিলিয়ন কি ছিল দ্বারকানগরীতে তারা ছিল শিক্ষক, এবং 30 ট্রিলিয়ন ছিল সার্ভেন্ট। কত 38.8 মিলিয়ন ছিল টিউটর, এবং 30 ট্রিলিয়ন ছিল সার্ভেন্ট মানে সেবক ছিল। সো 1.9 মিলিয়ন স্কোয়ার মিটার যে এরিয়া ছিল সেখানে কত এতজন মানুষ বাস করত। এটা কি পসিবল? যদি আমরা ক্যালকুলেশন না করি, তো আমাদের কাছে কি এটা পসিবল যে আমরা ফিজিক্যালি যদি বা সায়েন্টিফিকলি আমরা যদি সেটাকে ডিনোট না করি, বা সায়েন্টিফিকলি যদি আমরা সেটাকে না দেখি, তাহলে আমাদের কাছে এটা পসিবল যে হতে পারে এতজন মানুষ এখানে বসবাস করত। কিন্তু যদি আমরা এখানে ক্যালকুলেশন করি ম্যাথমেটিক্যালি বা সায়েন্টিফিকলি, তাহলে আমরা এখান থেকে জানতে পারবো যে এতটুকু জায়গার মধ্যে এতজন মানুষ বসবাস করা ইম্পসিবল। তো কিভাবে আমরা সেটাকে ক্যালকুলেশন করব? তো যদি আমরা এটাকে এখন ক্যালকুলেশন করি, তো তাহলে কি হচ্ছে, প্রথমে আমরা শুধুমাত্র ক্যালকুলেশন করব যে কতজন সার্ভেন্ট এখানে ছিল বা কতজন সেবক ছিল দ্বারকানগরীতে। 30 ট্রিলিয়ন। তো 30 ট্রিলিয়ন মানে কি? 30 ট্রিলিয়ন মানে হলো এখানে 30 × 10⁻12 মিলিয়ন। এ হলো, এটা মানে হলো 30 ট্রিলিয়ন, মানে 30 ট্রিলিয়ন হলো 30-এর পরে যদি আমরা 12টা শূন্য লাগিয়ে দিই, তাহলে যে ভ্যালুটা আসবে সেটা হলো 30 ট্রিলিয়ন এর ভ্যালু। তো এখন এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করে দেখি যে একজন মানুষের জন্য কতটুকু জায়গার প্রয়োজন থাকতে গেলে, তো আমরা যদি নর্মালি যদি আমরা ক্যালকুলেশন করি যে একজন মানুষের জন্য থাকার জন্য তার প্রয়োজন হলো 15 স্কোয়ার মিটার, মানে 15 স্কোয়ার মিটার জায়গা প্রয়োজন একজন মানুষের থাকার জন্য। এখন এখানে দ্বারকানগরীতে 30 ট্রিলিয়ন মানে 30 ট্রিলিয়ন কি ছিল, সার্ভেন্ট ছিল। যদি আমরা 30 ট্রিলিয়ন সার্ভেন্টকে
আমরা যদি ক্যালকুলেশন করি যে তাদের থাকার জায়গা কতটুকু, প্রত্যেক জনের জন্য যদি আমরা 15 স্কোয়ার মিটারের জায়গা যদি আমরা বরাদ্দ করি, তাহলে 30 ট্রিলিয়নের জন্য কতটুকু দাঁড়াচ্ছে? 4.5 ইন্টু 10^14 স্কোয়ার মিটার জায়গা লাগছে শুধুমাত্র কিসের জন্য? শুধুমাত্র যারা সেবক আছে তাদের থাকার জন্য এতটুকু জায়গার প্রয়োজন হচ্ছে। আর এটাকে যদি আমরা করি তাহলে কত আছে? 450 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। যে 30 ট্রিলিয়ন সেবক ছিল, সেই সেবকের জন্য যে জায়গা প্রয়োজন হতো সেটা হলো, সেটা সেটা কতটুকু জায়গা লাগতো? সেটা লাগতো হলো 450 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। যতটুকু জায়গা আমাদের কি এই পৃথিবীতে নেই, এতটুকু জায়গা। কারণ আমরা জানি আমাদের পৃথিবীতে টোটাল সারফেস এরিয়া কত? 510 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। তো আর এখানে 30 ট্রিলিয়ন মানুষের জন্য শুধুমাত্র লাগতেছে 450 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। তো আমরা এখান থেকে বিবেচনা করতে পারছি যে এতটুকু স্থল তো আমাদের পৃথিবীতে ছিলই না, বা আমাদের পৃথিবীতে এখনো এতটুকু স্থল নেই বা ল্যান্ড নেই যেখানে আমরা এতজন মানুষ বসবাস করতে পারি। কিন্তু তখনকার সময় দ্বারকা নগরীতে এতজন মানুষ বসবাস করত শুধুমাত্র কত? 1.9 মিলিয়ন স্কোয়ার মিটার জায়গাতে। তো এটা কিভাবে সম্ভব বা কিভাবে পসিবল? এখানে তো শুধুমাত্র দ্বারকা নগরীতে যারা সার্ভেন্ট ছিল, সেবক ছিল, তাদের এখানে ক্যালকুলেশন করা হয়েছে। আর যারা টিউটর ছিল 38.8 মিলিয়ন, তাদের কথা তো বলাই হয়নি বা তাদের ক্যালকুলেশন করাই হয়নি। যদি ওদের ক্যালকুলেশন করা হতো তাহলে কি, তাহলে আমাদের পৃথিবীর যে সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া, ল্যান্ড প্লাস ওয়াটার দুইটা মিলিয়ে যতটুকু সারফেস এরিয়া, আমরা যদি শুধু দ্বারকা নগরীতে যতজন মানুষ বসবাস করতো সব মিলে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে তাদের থেকেও, মানে যতটুকু পৃথিবীর সারফেস এরিয়া তাদের থেকেও বেশি সারফেস এরিয়ার প্রয়োজন হতো শুধুমাত্র দ্বারকা নগরের মানুষদের বসবাসের জন্য। কিন্তু তখনকার সময় তো দ্বারকা নগরী ছিল, এদিকে মথুরা ছিল, তারপরে এদিকে হস্তিনাপুর ছিল, আরো কত রাজ্য ছিল, সেখানেও তো অনেক মানুষ বসবাস করতো। কিন্তু তাহলে যদি দ্বারকা নগরীতেই এতটুকু জায়গার প্রয়োজন হতো বা এত মানুষজন বসবাস করতো, তাহলে বাকি যে নগরীগুলো আছে তাদের যে মানুষজন ছিল তারা কোথায় বসবাস করতো? দ্বারকা নগরী তো আর পুরো পৃথিবীতেই ছিল না, শুধুমাত্র একটা নির্দিষ্ট স্থানে ছিল। তাহলে এটা কিভাবে সম্ভব যে এতগুলা মানুষ শুধুমাত্র ছোট্ট একটু জায়গার মধ্যে বসবাস করতো? তো এই কনসেপ্টটা জানার জন্য যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো, যেটা মডার্ন সায়েন্স এখন যেটা নিয়ে আলোচনা করছে বা যেটার উপর গবেষণা করছে, সেটা হলো কি স্ট্রিং থিওরি। তো এই থিওরিতেই এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যে অ্যাকচুয়ালি আমাদের যে পৃথিবী আছে, আমাদের যে ইউনিভার্স আছে, সেটা অ্যাকচুয়ালি 3 ডাইমেনশনাল না। যেটা আমরা জানি যে আমাদের পৃথিবী 3 ডাইমেনশনাল, আমরা 3 ডাইমেনশনাল পৃথিবীতে বসবাস করছি, এটা আমাদের ধারণা ছিল। কিন্তু স্ট্রিং থিওরি বলছে যে না, আমাদের পৃথিবী 3 ডাইমেনশনাল নয়। যা আমরা দেখছি সেটা সেটা অ্যাকচুয়ালি নয়। অনেকেই বলতে পারে যে দ্বারকা নগরী অনেক উন্নত ছিল, সেখানে 5 তলা, 10 তলা, 20 তলা বাড়ি ছিল। তো সেই জন্য এখানে এতগুলো মানুষ তো থাকতে পারতো, কারণ একটা 5 তলা বাড়িতে তো অল্প একটু জায়গার মধ্যে অনেকজন মানুষ বসবাস করতে পারতো বা এখনো পারে। যদি এরকম কেউ ভেবে থাকে তাহলে অবশ্যই ভাবতে পারে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি পসিবল নয়। কি করে পসিবল নয়? কারণ আমরা জানি এখন আমাদের পৃথিবীতে কতজন মানুষজন বসবাস করছে। এখন আমরা জানি আমাদের পৃথিবীতে 8.2 বিলিয়ন মানুষ বসবাস করছে। তো এই বিলিয়নকে যদি আমরা ট্রিলিয়নে কনভার্ট করি, তাহলে কত দাঁড়াচ্ছে? সেটা দাঁড়াচ্ছে হলো 0.0082 ট্রিলিয়ন। মানে পুরো পৃথিবীতে আমাদের এখন মানুষ বসবাস করতেছে 0.0082 ট্রিলিয়ন। তো আমাদের পৃথিবী এখন কত উন্নত! 5 তলা, 10 তলা, 15 তলা, 20 তলা পর্যন্ত আহ, অনেক শহরে বাড়ি আছে, ঘর আছে, সেখানে অনেক মানুষ বসবাস করে। ঠিক আছে, তারপরও সেখানে কতজন মানুষ বসবাস করে এখন পৃথিবীতে? 0.0082 ট্রিলিয়ন মানুষ বসবাস করে। কিন্তু দ্বারকা নগরীতে যদি আমরা ধরে নিই যে 5 তলা, 10 তলা, 15 তলা বাড়ি ছিল,
তাহলে সেখানে কতজন মানুষ বসবাস করতো? সেখানে মানুষ বসবাস করতো হলো 30 ট্রিলিয়ন, মানে এখনকার থেকে কত কত গুণ বেশি মানুষ সেখানে বসবাস করতো। তো এই জন্যই এখন যদি আমরা যা দেখছি সেটার উপর ডিপেন্ড করে যদি আমরা ক্যালকুলেশন করি, তো আমাদের কাছে সেটা অবাস্তব মনে হবে, বা সেটা অসম্ভব মনে হবে, বা সেটাকে পসিবল নয়। বা আমরা তখন অনেকেই বলতে পারি যে ভাগবত পুরাণে ভুল কথা লেখা আছে, নতুবা সঠিক এক্সাম্পল সেখানে দেওয়া নেই, সঠিক যে অ্যামাউন্ট সেটা সেখানে দেওয়া নেই। কিন্তু অ্যাকচুয়ালি ভাগবত পুরাণে যা লেখা আছে তা সবই সঠিক। কিন্তু আমরা যখন আমাদের যা আমরা দেখছি সেটা দিয়ে যখন আমরা ক্যালকুলেশন করতে যাচ্ছি, তখন আমাদের কাছে সেটা অবাস্তব মনে হচ্ছে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি বাস্তব। তো কিভাবে এটা সম্ভব? তো এখন আমরা দেখব যে অ্যাকচুয়ালি ভাগবত পুরাণে যেটা বলা আছে সেটা সম্ভব বা পসিবল কি করে, সেটা আমরা যদি এখন আহ, সামনে ডিসকাস করি বা আলোচনা করি, তাহলে আমরা সেটা সম্পর্কে আহ, জানতে পারবো। তার জন্য যেটা আমাদের জানতে হবে বা যেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে, সেটা হলো ডাইমেনশন। এই ডাইমেনশন যদি আমরা জানতে পারি বা ডাইমেনশন সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে, তাহলে আমরা এটা অটোমেটিক্যালি রিয়েলাইজেশন করতে পারবো যে এটা পসিবল। জিনিসটা আমাদের জানতে হবে, সেটা হলো কি, সেটা হলো ডাইমেনশন। এই ডাইমেনশন যদি আমরা ঠিকভাবে রিয়েলাইজেশন করতে পারি বা ঠিকভাবে বুঝতে পারি, বা যতটুকু সম্ভব আমরা এটা বুঝতে পারি, তো ওই আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম বা এতক্ষণে যেটা আমরা দেখলাম যে এটা ইম্পসিবল, তো ডাইমেনশন যদি আমরা বুঝতে পারি বা রিয়েলাইজেশন করতে পারি, তখন আমাদের কাছে এটা পসিবল মনে হবে। তো প্রথমে আমরা দেখি যে হোয়াট ইজ ডাইমেনশন, বা ডাইমেনশন কি, ডাইমেনশন আমরা কিভাবে রিয়েলাইজেশন করব। তো ডাইমেনশন ডেফিনেশন বা ডিসক্রিপশন অনেকভাবে হতে পারে, কিন্তু ম্যাথমেটিক্স বা ফিজিক্সের ভাষায় ডাইমেনশন মূলত দুই রকমের হতে পারে। কিন্তু দুইভাবে ডাইমেনশনকে আমরা ডিসক্রাইব করতে পারি, বা আমাদের ম্যাথমেটিক্স বা ফিজিক্সে দুইভাবে ডাইমেনশনকে ডিসক্রাইব করা আছে। একটা হলো কি, একটা হলো স্পেশাল পারপাস, একটা হলো কোঅর্ডিনেট সিস্টেম। স্পেশাল মেজারমেন্টে কি, প্রথমে হলো স্পেশাল মেজারমেন্ট। স্পেশাল মেজারমেন্টে কি, তো স্পেশাল মেজারমেন্ট হলো যে কোনো বস্তু, যে এর কটা কি আছে, সাইজ বা শেপ। এই সাইজ বা শেপকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, তো সেটা কিসের মাধ্যমে আমরা ডিফাইন করতে পারি, হলো ডাইমেনশনের মাধ্যমে। যে কোনো একটা বস্তু, সেটার শেপ বা সাইজকে আমরা ডিফাইন করব, তার জন্য আমাদের কয়টা ডাইমেনশন প্রয়োজন হবে। মনে করুন, এই হলো একটা প্লেন। এখন এই প্লেনটাকে যদি আমরা ডিফাইন করতে চাই, এটার যে সাইজ আছে বা এটার যে শেপ, তো আমরা কিভাবে এটাকে ডিফাইন করব। তো এখানে ডিফাইন করার জন্য আমাদের কয়টা ডাইমেনশনের প্রয়োজন আছে, বা আমাদের কয়টা ডাইমেনশনের প্রয়োজন হবে। তো এটাকে ডিফাইন করতে আমাদের কয়টা ডাইমেনশন লাগবে, এক্সট্রা ডাইমেনশন, এখানে একটা, এখানে একটা, এক্স এবং ওয়াই, এই দুইটা ডাইমেনশনের শুধু আমাদের প্রয়োজন হচ্ছে। তো এই এক্স আর ওয়াই যদি আমরা জানি, বা এক্স এর ভ্যালু বা ওয়াই এর ভ্যালু যদি আমরা ইনপুট করি, তাহলে আমরা কি পাবো, এই প্লেনটা পাবো। এটা কি, এটা একটা একটা প্লেন। তার এই প্লেনকে যদি আমরা ডিফাইন করতে যাই, তাহলে আমাদের কয়টা কয়টা ডাইমেনশন লাগতেছে, দুইটা ডাইমেনশন, এক্স আর ওয়াই। এই এক্স আর ওয়াই যদি আমরা ডাইমেনশন আমরা যদি জানি, তাহলে আমাদের কি, এই প্লেনের যে সাইজ আছে বা প্লেনের যে শেপ আছে, সেটাকে আমরা কি করতে পারবো, মেজারমেন্ট করতে পারবো। যেমন এই একটা লাইন আছে, তো এই লাইনটাকে যদি আমরা মেজারমেন্ট করতে যাই, এর যে সাইজ বা এর যে শেপ আসে, তার জন্য আমাদের কয়টা ডাইমেনশনের প্রয়োজন আছে। তো এটা যদি আমরা মেজারমেন্ট করতে যাই, এটার মেজারমেন্ট করতে গেলে শুধু আমাদের কি, আমাদের এই একটা ডাইমেনশনে শুধু আমাদের লাগতেছে এক্স। এটাকে আমরা লেন্থ বলতে পারি, ঠিক আছে। তো এই লেন্থ শুধু আমাদের প্রয়োজন হচ্ছে। তো লেন্থ যদি আমরা জানি এই লাইনের, তবে আমরা এটাকে কি মেজারমেন্ট করতে পারবো। আর প্লেনকে মেজারমেন্ট করার জন্য কি আমাদের লেন্থ লাগবে, আবার হাইট লাগবে, মানে এখানে দুইটা ডাইমেনশনের প্রয়োজন আছে। তো যে কোনো বস্তুকে আমরা যখন আমরা
ওটার মেজারমেন্ট আমরা নিব বা মেজারমেন্ট ক্যালকুলেশন করব, তখন আমাদের কয়টা ডাইমেনশনের প্রয়োজন হচ্ছে সেই সেটা ডিফাইন করার জন্য আমাদের এই ডাইমেনশন প্রয়োজন হচ্ছে, মানে কয়টা আমাদের লাগতেছে, ডাইমেনশন লাগতেছে ওটা মেজারমেন্ট করতে। ঠিক আছে, তো ওটা কি স্পেশাল মেজারমেন্ট, যেমন কি আমরা সাইজ বা শেপের উপর ডিপেন্ড করে এটা মেজারমেন্ট করা হয়। 2 নম্বরে কি হলো, 2 নম্বর হলো কোঅর্ডিনেট সিস্টেম। কোঅর্ডিনেট সিস্টেম, এই কোঅর্ডিনেট সিস্টেমটা কি? তো কোঅর্ডিনেট সিস্টেমটা কি হলো, যে যে কোনো একটা বডি বা যে কোনো একটা অবজেক্টের যে কোনো একটা পয়েন্ট যদি আমরা নির্ধারণ করতে চাই যে ওই অবজেক্টের এই পয়েন্টটা কোথায় আছে, বা স্পেসে যে কোনো স্পেসে একটা পয়েন্ট কোথায় আছে, সেই পয়েন্টটাকে যদি আমরা নির্ধারণ করতে চাই বা নির্ণয় করতে চাই, তার জন্য আমাদের কয়টা ডাইমেনশন প্রয়োজন হবে, সেটা আমাদের কি সেই কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে আমরা কি সেটা বের করতে পারি, যে কয়টা ডাইমেনশনের প্রয়োজন আমাদের। এটা হলো আমাদের কোঅর্ডিনেট সিস্টেম, এটা হলো আমাদের 0 0 সেন্টার পয়েন্ট। ঠিক আছে, তো এটা হলো একটা স্পেস। এই কোঅর্ডিনেট সিস্টেমের এই জায়গাটুকু হলো কি, এই জায়গাটুকু হলো স্পেস। এখন এই স্পেসের মধ্যে যে কোনো একটা পয়েন্ট আমরা যদি নির্ধারণ করতে যাই, এখানে যদি আমরা একটা প্লেনকে রাখি, এই হলো একটা প্লেন। এখন এটা স্পেসের মধ্যে আছে। এখন এই প্লেনের যে কোনো একটা পয়েন্টে যদি আমরা, এই জায়গাতে যদি আমরা, এটা একটা পয়েন্ট, এখন এই পয়েন্টটাকে যদি আমরা নির্ধারণ করতে চাই, তাহলে আমাদের কয়টা এখানে ডাইমেনশনের প্রয়োজন হচ্ছে, বা কয়টা কোঅর্ডিনেট সিস্টেমের এখানে আমাদের প্রয়োজন হচ্ছে, সেই কয়টা কোঅর্ডিনেট সিস্টেম হলো আমাদের কি ডাইমেনশন। এখানে যে পয়েন্ট আছে, এই পয়েন্টটা কি আমরা যদি, এই পয়েন্টটাকে আমরা কি, এই ডাইমেনশন আমরা কিভাবে বের করবো, সেটার ইজি পয়েন্ট হলো, আমরা যদি এই পয়েন্টটাতে পৌঁছাতে, এখান থেকে এই 0 0 পয়েন্ট থেকে এখানে পৌঁছাতে আমাদের কয় দিকে বা কয়টা রাস্তার প্রয়োজন আছে, সেই কয়টা রাস্তাই হলো আমাদের কি ডাইমেনশন। এই পয়েন্টটা ফাইন্ড করার জন্য আমাদের যে কয়টা রাস্তার প্রয়োজন, সেই কয়টা রাস্তাই হলো আমাদের কি ডাইমেনশন। তো কয়টা রাস্তার প্রয়োজন, তো প্রথমে আমরা যদি এখানে যেতে, প্রথমে আমাদের কি এক্স এর দিকে যাব, তারপরে আমরা ওয়াই দিকে যাব, মানে কি এক্স তারপর ওয়াই, এই দুইটা কি আমাদের রাস্তার প্রয়োজন হচ্ছে এই পয়েন্টটা যেতে। বা আমরা প্রথমে আমরা ওয়াই এর দিকে যেতে পারি, তারপরে এক্স এর দিকে যেতে পারি, তারপরে আমরা কি, তারপরেও আমরা এই পয়েন্টটাতে গিয়ে পৌঁছাতে পারি। তো আমাদের এখানে কয়টা রাস্তার প্রয়োজন হচ্ছে, দুইটা রাস্তার প্রয়োজন হচ্ছে, একটা হলো এক্স, একটা হলো ওয়াই। তো আমাদের তাহলে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা যে অবজেক্টটার উপরে আছে, এটা হলো কি, এটা হলো একটা প্লেন, এটা হলো একটা প্লেন। তাহলে আমরা কি বলতে পারি, যে এই প্লেনটা হলো কি 2D, মানে এখানে কি দুইটা রাস্তার প্রয়োজন হচ্ছে, এই প্লেনের যে কোনো পয়েন্টে পৌঁছাতে আমাদের কি দুইটা রাস্তার প্রয়োজন হচ্ছে, সেই জন্য আমরা কি বলবো, এই প্লেনটাকে আমরা কি বলবো 2D বা 2 ডাইমেনশনাল। এটা হলো প্লেন। এখন অনেকে বলতে পারে, তো আমরা এখান থেকে ডিরেক্ট এখানে যেতে পারি, তাহলে তো আমাদের দুইটা রাস্তার প্রয়োজন হচ্ছে না, আমাদের একটা রাস্তারই প্রয়োজন হচ্ছে। কিন্তু এইভাবে যদি আমরা ডিরেক্ট এখানে যাও, এখানে যদি আমরা যাই, তাও আমাদের দুইটা রাস্তার প্রয়োজন হচ্ছে। কি করে? এখন মনে করুন এখান থেকে এখানে আমরা যাচ্ছি, তার জন্য আমাদের কি একটা রাস্তা প্রয়োজন হচ্ছে, সেটাকে আমরা আর ধরে নিলাম। এবং এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, ওই রাস্তা দিয়ে কি একটা অ্যাঙ্গেলে আমরা যাচ্ছি, এটা হলো কি, একটা হলো থিটা। এটা যদি আমরা ধরি যে এটা আমাদের ল্যান্ড বা ভূমির সাপেক্ষে কি একটা অ্যাঙ্গেল আমরা কি করছি, অ্যাঙ্গেলে আমরা এই রাস্তাটাকে বানিয়েছি, এবং এই রাস্তার উপর দিয়ে আমরা এই পয়েন্টে গিয়ে পৌঁছাচ্ছি একটা অ্যাঙ্গেলে। তার মানে কি এই অ্যাঙ্গেল হলো কি একটা ডাইমেনশন। তো এটা হলো কি পোলার ডাইমেনশন, আর এবং থিটাকে আমরা বলি পোলার ডাইমেনশন। তো আমরা যেভাবেই যাই না কেন, আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে যাই, ঠিক আছে, এক্স ওয়াই, বা পোলার কোঅর্ডিনেটে যাই আর থিটা, আমাদের কি দুইটা রাস্তার প্রয়োজন হচ্ছে বা দুইটা ডাইমেনশন প্রয়োজন হচ্ছে আমাদের যে কোনো একটা পয়েন্টকে ফাইন্ড করার জন্য এই প্লেনের। তাহলে আমরা এই প্লেন কি কি বলবো, এই প্লেনকে বলবো আমরা 2 ডাইমেনশনাল বা 2D। ক্ষেত্রে কি হবে, যদি এখানে একটা 3D বস্তু আমরা এখানে ড্র করি,
এই হলো 3D একটা বক্স। এখন এই 3D বক্সের যে কোনো একটা পয়েন্ট যদি আমরা নির্ধারণ করতে যাই, এই পয়েন্টটাকে যদি আমরা ফাইন্ড করতে যাই বা এই পয়েন্টে যদি আমরা পৌঁছাতে যাই, তাহলে আমাদের কয়টা রাস্তার প্রয়োজন হবে? তো আমরা দেখি যে এই পয়েন্টটাতে পৌঁছাতে আমাদের কয়টা রাস্তার প্রয়োজন হচ্ছে। তো প্রথমে আমরা কি করব, যদি আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে যাই, তাহলে আমরা কি প্রথমে আমরা এক্স ডিরেকশনে যাব। এক্স ডিরেকশনে যাওয়ার পর তারপর আমরা কি করব, তারপরে হলো আমরা ওয়াই ডিরেকশনে যাব। ওয়াই ডিরেকশনে যাওয়ার পর তারপরে আমরা কি জেড ডিরেকশনে যাব। তাহলে আমাদের কটা, এক্স, ওয়াই এবং এখানে জেড, এই তিনটা রাস্তার আমাদের প্রয়োজন হচ্ছে। বা আমরা ওয়াই যেতে পারি, তারপরে এক্স, তারপরে জেডে যেতে পারি, ঠিক আছে। কিন্তু যেভাবেই আমরা যাই না কেন, আমাদের তিনটা এখানে রাস্তার প্রয়োজন হচ্ছে। তার মানে কি, এই যে এই যে অবজেক্টটা আছে, যে অবজেক্টটা আমরা কি স্পেসে রেখে দিয়েছি এবং সেটার যে কোনো একটা পয়েন্টে আমরা পৌঁছাতে চাচ্ছি আমাদের কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে, তাহলে আমাদের কটা রাস্তার প্রয়োজন হচ্ছে? তিনটা রাস্তার প্রয়োজন হচ্ছে। তো আমরা কি বলবো, তো এই যে বস্তুটা আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা থ্রি ডি বা থ্রি ডাইমেনশনাল। তো এই হলো আমাদের ডাইমেনশনাল, যে এই 3D ডাইমেনশনাল পর্যন্ত 1D 2D 3D, এই 3D পর্যন্ত আমরা কি অবজার্ভ করতে পারি, ঠিক আছে। সেটা আমাদের ক্যালকুলেশন করতে পারি ম্যাথমেটিক্যালি, সেটার কি আছে, জিওমেট্রি আছে, ঠিক আছে। তারপর সেটার ফর্মুলা আছে, সেগুলো আমরা কি ম্যাথমেটিক্যালি বা ফিজিক্সের ফর্মুলার সাহায্যে আমরা সেগুলোকে ডিনোট করতে পারি বা সেগুলোকে রিয়ালাইজেশন করতে পারি। কিন্তু এই 3D ছাড়াও এর থেকেও আরো বেশি আছে, যেমন কি আছে, 4D আছে। তো 4Dর ক্ষেত্রে কি, যে আমাদের কি আছে, 1D আছে, ঠিক আছে, তারপর হলো 2D আছে, তারপর হলো 3D আছে। তো এই 1D 2D 3D পর্যন্ত আমরা কি অবজার্ভ করতে পারি, ক্যালকুলেশন করতে পারি, সেগুলো জিওমেট্রি আমরা ডিজাইন করতে পারি। কিন্তু 3D ছাড়াও এর আরো যে বেশি হায়ার ডাইমেনশন আছে যেগুলো, যেমন 4D। 4D 4Dতে কি প্রয়োজন, 4D যেমন 1Dতে আমাদের কি প্রয়োজন, যে কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের প্রয়োজন, এক্স অথবা ওয়াই। 2Dর ক্ষেত্রে আমাদের কি দুটা রাস্তার প্রয়োজন, যেমন এক্স, ওয়াই। 3Dর ক্ষেত্রে আমাদের তিনটা রাস্তার প্রয়োজন, এক্স, ওয়াই, জেড। 4Dর ক্ষেত্রে আমাদের কি, আমাদের কোঅর্ডিনেট সিস্টেম হয়ে যায় চারটা, কি হয়ে যায়, এক্স, ওয়াই, জেড, আর হলো টি। টি হলো কি আমাদের টাইম। এই এক্স, ওয়াই, জেডকে আমরা কি বলি, স্পেস, আর টিকে আমরা কি বলি, টিকে আমরা বলি হলো টাইম। তো এই হলো স্পেস টাইম। 4D হলো কি, 4D কে বলা হয় স্পেস টাইম, ঠিক আছে। তো স্পেস টাইম কখন, 1905 সালে যখন আইনস্টাইন তার স্পেশাল রিলেটিভিটি থিওরি আবিষ্কার করেন বা ডেভেলপ করেন, তখন আমাদের কি, আমাদের এই 4 ডাইমেনশন যে আমাদের পৃথিবী আছে, সেটাকে আমরা কি স্পেস টাইম টাইম হিসেবে আমরা জানতে শুরু করি বা সেটাকে আমরা মানতে শুরু করি। কিন্তু 1905 সালের আগে যখন আইনস্টাইন তার রিলেটিভিটি থিওরি আবিষ্কার করেনি, তারও আগে আমরা কি, আমরা শুধু জানতাম যে আমাদের পৃথিবীতে বা আমাদের ইউনিভার্স কি 3 ডাইমেনশনাল, বা আমরা যা কিছু দেখতেছি সব 3 ডাইমেনশনাল দেখতেছি। যেমন আমার শরীর 3D, বা যে কোনো একটা অবজেক্ট, মোবাইল ফোন, ঠিক আছে, টিভি, যা কিছু আমরা দেখতেছি, গাছপালা, সবকিছু কি, সবকিছু হলো 3D বা 3 ডাইমেনশনাল, যেটা আমরা অবজার্ভ করতে পারতেছি। আমাদের যে আহ, চোখ আছে, চোখ দিয়ে যেটাকে আমরা দেখতেছি, সেটা কি, সেটাই হলো 3D। কিন্তু যখন আইনস্টাইন রিলেটিভিটি থিওরি ডেভেলপ করলো, তখন তিনি কি বললেন, তিনি বললেন যে না, আমাদের স্পেস বা আমাদের ইউনিভার্স 3D না, আমাদের ইউনিভার্স কত, 4D। কি, 4D। তিনি আর একটা ডাইমেনশন অ্যাড করে দিলেন, সেটা কি, সেই ডাইমেনশন হলো টাইম। তো এরপরে আবার ডেভেলপ করা হয় স্ট্রিং থিওরি, সেখানে ডেভেলপ করা হয় কি, এই 4D ছাড়াও আরও কি আছে, 5D আছে, 6D আছে, এভাবে করতে করতে কত 11D পর্যন্ত, মানে 11 ডাইমেনশন পর্যন্ত কি হয়েছে, থিওরিটিক্যালি সেই স্ট্রিং থিওরিকে ডেভেলপ করা হয়েছে। এবং সেখানে বলা হয়েছে কি, আমাদের যে ইউনিভার্স আছে সেটা কি, সেটা 10 ডাইমেনশনাল বা 11 ডাইমেনশনাল বা এর থেকেও বেশি হতে পারে। কিন্তু এখন পর্যন্ত থিওরিটিক্যালি যেটা ডেভেলপ করা হয়েছে, যে আমাদের ইউনিভার্স হলো 11 ডাইমেনশনাল বা 10 ডাইমেনশনাল। তো এই 11 ডাইমেনশনাল বা 10 ডাইমেনশনাল কি, থিওরি অনুযায়ী, যেহেতু এটা এখনো ম্যাথমেটিক্যালি বা জিওমেট্রিক্যালি এটার কোনো ফিজিক্যাল মিনিং, ফিজিক্যাল কোনো কিছু
বের করা হয়নি বা ডেভেলপ করা হয়নি, যেমন আমাদের 1D 2D বা 4D এর জন্য ফিজিক্যাল বা জিওমেট্রিক্যালি তো অনেক কিছুই তৈরি করা হয়েছে, যেগুলোকে আমরা অবজার্ভ করতে পারি বা ক্যালকুলেশন করতে পারি, ডিজাইন করতে পারি। কিন্তু স্ট্রিং থিওরি এটা কি, এটা হলো থিওরিটিক্যাল ফিজিক্স। এখানে এখনো কোনো কিছু সেরকম তৈরি করা হয়নি বা সেরকম কোনো কিছু করা হয়নি, অবজার্ভ করা হয়নি, যেটাকে আমরা অবজার্ভ করতে পারি। কিন্তু স্ট্রিং থিওরিতে বলা আছে যে আমাদের যে সেন্সর আছে, কমন সেন্সর দিয়ে আমরা কি এই যে হায়ার ডাইমেনশন আছে এগুলোকে আমরা কি অবজার্ভ করতে পারবো না। যেমনটা আমরা কি, যেমন 3D আমরা কি অবজার্ভ করতে পারি, আমাদের যে কমন সেন্সর আছে সেগুলো দিয়ে আমরা অবজার্ভ করতে পারি আমাদের ইউনিভার্সে। কিন্তু এই যে স্ট্রিং থিওরির যে হায়ার ডাইমেনশনগুলো আছে সেগুলো আমরা কি এই কমন সেন্সর দিয়ে আমরা অবজার্ভ করতে পারি না। তো আমাদের কাছে বা আমাদের পক্ষে এগুলো সম্ভব নয় এগুলোকে অবজার্ভ করা। তো সেগুলো কি, কেন আমাদের কাছে এগুলা অবজার্ভ করা সম্ভব নয়? কারণ আমাদের যে সেন্সর আছে ওটা কি, ওটা 3D পর্যন্তই সীমাবদ্ধ। ঠিক আছে, আমরা 3D পর্যন্ত আমরা রিয়েলাইজেশন করতে পারি বা 3D পর্যন্ত আমরা ফিল করতে পারি। 4D পর্যন্তই আমাদের কাছে ফিল করা অসম্ভব হয়ে যায়। ঠিক আছে, ইভেন 3Dও ফিল করা অনেকের কাছে অসম্ভব। 3D কিভাবে পসিবল সেটা ফিল করা বা সেটা রিয়েলাইজেশন করা অনেকের কাছে ইম্পসিবল। এবং 4D তো আরও ইম্পসিবল, যে টাইম কিভাবে একটা ডাইমেনশন হতে পারে। আমরা জানি টাইম কি, টাইম হলো ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, টাইম সবসময় কি করে, তার নিজের যে গতি আছে সেই গতি মেনটেন করে চলে। টাইম হলো ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, সেটা কারোর উপর ডিপেন্ড করে না। কিন্তু আইনস্টাইন বলছে যে টাইম ইন্ডিপেন্ডেন্ট নয়, টাইমও হলো একটা কি, ডিপেন্ডেন্ট। ঠিক আছে, টাইমও অনেক সময় স্লো হয়ে যায়। ঠিক আছে, বা টাইম অনেক সময় কি হয়ে যায়, ফাস্ট হয়ে যায়, স্লো হয়ে যায়। টাইমও কি করে, ডিপেন্ড করে কিসের উপর, স্পিডের উপর। এই স্পিড যদি বেশি হয়ে যায় তাহলে কি টাইম স্লো হয়ে যায়, আবার স্পিড যদি কম হয়ে যায় তাহলে টাইম কি হয়ে যায়, টাইম বেড়ে যায় না, বা টাইমের গতি বেড়ে যায়। তো এই যে 4D রিয়েলাইজেশন করা বা 4D কে আমাদের আহ, করা, রিয়েলাইজেশন করা আমাদের পক্ষে ডিফিকাল্ট। তো 5D 6D 11D আমরা কিভাবে রিয়েলাইজেশন করতে পারবো? তো স্ট্রিং থিওরি বলছে যে আমাদের যে ইউনিভার্স আছে সেটা 4Dর মধ্যে সীমাবদ্ধ নয়। সেটা কি, সেটা আমাদের ইউনিভার্স 10D বা 11D, মানে কি 10 ডাইমেনশনাল বা 11 ডাইমেনশনাল হতে পারে। তো স্ট্রিং থিওরি এটাই বলছে। তো এখন আমরা ডাইমেনশনাল বা 11 ডাইমেনশনাল কি করে সেটা আমরা এখন জানবো। তো আমরা দেখলাম ডাইমেনশন কিভাবে নির্ণয় করতে হয় এবং ডাইমেনশন দিয়ে আমরা কি কি ডিফাইন করতে পারি এবং কিভাবে আমরা ডাইমেনশনকে অবজার্ভ করতে পারি, রিয়েলাইজেশন করতে পারি, সেটা আমরা দেখলাম। যেগুলো লোয়ার ডাইমেনশন, যেমন 1D 2D 3D 4D পর্যন্ত আমরা কি ক্যালকুলেশন করতে পারি বা সেটাকে আমরা রিয়েলাইজেশন করতে পারি। কিন্তু যেগুলো হায়ার ডাইমেনশন আছে, 5D 6D এরকম 10D 11D, তো এই যে ডাইমেনশনগুলো আছে হায়ার ডাইমেনশন, সেগুলোকে আমরা ক্যালকুলেশন বা আমরা অবজার্ভ করতে পারি না। আমাদের যে নর্মাল যে সেন্সর আছে এই সেন্সর দিয়ে আমরা সেগুলোকে অবজার্ভ করতে পারি না বা সেগুলো ফিল করতে পারি না। কিন্তু তাহলে কিভাবে আমরা বুঝবো যে আমাদের ইউনিভার্স হলো 10 ডাইমেনশনাল? তো এখানে এখানে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারি যে আমাদের যে ইউনিভার্স আছে, আমাদের যে পৃথিবী আছে, সবগুলো কি হায়ার ডাইমেনশনাল। তো এটা আমরা এক্সাম্পলের সাহায্যে সহজেই বুঝতে পারবো। তো যদি আমি বলি যে আমাদের এই পৃথিবী পৃথিবী যে সংস্কৃত শব্দ বা সংস্কৃত যে ওয়ার্ড আছে সেটাকে আমরা ভূমণ্ডল বলি। তো ভাগবত পুরাণে তো ভূমণ্ডলের যে ডায়ামিটার, সেই ডায়ামিটারের কথা বলা আছে 6 বিলিয়ন কিলোমিটার। কিন্তু আমরা আমাদের যে নর্মাল সেন্সর দিয়ে আমরা যেটা দেখি বা যেটাকে আমরা ক্যালকুলেশন করেছি, আমাদের যে পৃথিবী আছে সেটার ডায়ামিটার কত, 12,000 কিলোমিটার। তো এটা আমাদের হলো কমন সেন্সর দিয়ে এটা এক্সপিরিয়েন্স। কিন্তু ভূমণ্ডল অ্যাকচুয়ালি যেটা হলো পৃথিবীর সংস্কৃত শব্দ ভূমণ্ডল, সেই ভূমণ্ডলের ডায়ামিটার কত, 6 বিলিয়ন কিলোমিটার। তো এখানে আমরা যেটা দেখছি বা আমরা যেটা মেজারমেন্ট করছি পৃথিবীতে, সেটার তুলনায় অ্যাকচুয়ালি ভূমণ্ডলের যে ডায়ামিটার সেটা কয়েক হাজার গুণ বড়।
সেরকমভাবে আরেকটা এক্সাম্পলের সাহায্যে আমরা বুঝতে পারি, যেমন হিমালয় আছে, হিমালয় পর্বতের কথা আমরা সবাই জানি। তো আমাদের যে মেজারমেন্ট, আমাদের এখনকার যে মেজারমেন্ট, সেই মেজারমেন্ট অনুযায়ী হিমালয় পর্বত কত? 8 কিলোমিটার, 8 কিলোমিটার সামথিং, ঠিক আছে, 10 কিলোমিটারের বেশি নয়। কিন্তু ভাগবত পুরাণে হিমালয় পর্বতের কথা বলা আছে, হিমালয় পর্বতের যে হাইট আছে সেটা হলো কত? 1,20,000 কিলোমিটার। তো এখানে আমরা বুঝতে পারতেছি যে ভূমণ্ডল, ওখানে যে ডাইমেনশন বা ডায়ামিটার বা হাইটের কথা বলা হয়েছে, সেগুলো কি আমাদের কমন সেন্স দিয়ে সেগুলোকে আমরা মেজারমেন্ট করতে পারি না এখন পৃথিবীতে, কারণ পৃথিবীতে সেগুলো মেজারমেন্ট করা ইম্পসিবল। তো এখান থেকে আমরা এটুকু বুঝতে পারি যে অ্যাকচুয়ালি যে ভূমণ্ডল আছে সেটা কি অবশ্যই হায়ার ডাইমেনশনাল, এবং আমাদের যে পৃথিবী, আমরা যেটা পৃথিবী আছে সেটাও হায়ার ডাইমেনশনাল, কিন্তু আমরা যেটা অবজার্ভ করতেছি আমাদের কমন সেন্সর দিয়ে, সেটা কি, সেটা হায়ার ডাইমেনশনাল নয়, সেটা হলো কি 3 ডাইমেনশনাল বা 4 ডাইমেনশনাল। এটুকু আমরা অবজার্ভ করতে পারতেছি। তো এটা আমরা বুঝতে পারতেছি যে অ্যাকচুয়ালি আমাদের যে ইউনিভার্স আছে সেটা কি, সেটা হলো হায়ার ডাইমেনশনাল, কিন্তু আমাদের যে অবজারভেশন কমন সেন্সরের বা এক্সপেরিয়েন্স, সেটা কি, সেটা হলো লোয়ার ডাইমেনশনাল। সেই হায়ার ডাইমেনশনাল যে ছায়া, ওই ছায়াটাকেই আমরা কি ফিল করতে পারছি, বা আমরা সেটাকে অবজার্ভ করতে পারতেছি। এই জন্য আমাদের কাছে সেটা মেজারমেন্টলি আমাদের কাছে কি হচ্ছে, রং হয়ে যাচ্ছে, বা শাস্ত্রে যেই কথা উল্লেখ আছে সেই কথাটা বা সেই মেজারমেন্টটা আমরা আমাদের কমন সেন্সর দিয়ে পাচ্ছি না। কারণ আমরা যেটা মেজারমেন্ট করতেছি বা আমরা যেটা দেখতেছি, আমরা যেটা এক্সপেরিয়েন্স করতেছি, সেটা হলো কি লোয়ার ডাইমেনশনাল, কিন্তু অ্যাকচুয়ালি এটা হলো হায়ার ডাইমেনশনাল। তো শাস্ত্রে যে কথাগুলো বর্ণনা করা হয়েছে সেগুলো কি হায়ার ডাইমেনশনাল স্পেসের পরিপ্রেক্ষিতে, আর আমরা যেটা এক্সপিরিয়েন্স করতেছি সেটা হলো লোয়ার ডাইমেনশনাল। তো আমরা বলতে পারি যে দ্বারকা নগরীতে যে 1.9 মিলিয়ন মিটার, 9 মিলিয়ন স্কোয়ার মিটার জায়গাতে যে মানুষজন বসবাস করত, 30 ট্রিলিয়ন হলো সার্ভেন্ট এবং 30.8 মিলিয়ন টিচার। তো এতজন মানুষ আমরা যদি আমাদের কমন সেন্সর দিয়ে এক্সপিরিয়েন্স করি বা মেজারমেন্ট করি, তাহলে এটা ইম্পসিবল। কিন্তু সেটা যদি আমরা হায়ার ডাইমেনশনাল যে স্পেস আছে সেই অনুযায়ী ক্যালকুলেশন করি, তাহলে এটা পসিবল। তো আমরা এভাবে বলতে পারি যে অ্যাকচুয়ালি আমাদের যে ইউনিভার্স আছে সেই ইউনিভার্সটা হলো, বা ইউনিভার্স হলো হায়ার ডাইমেনশনাল, আর যেটা আমরা এক্সপিরিয়েন্স করছি বা যেটা আমরা দেখছি সেটা হলো কি লোয়ার ডাইমেনশনাল। মানে সেই হায়ার ডাইমেনশনাল যে স্পেস আছে সেটার হলো প্রজেকশন, যেটা আমরা এক্সপিরিয়েন্স করছি বা আমরা যেটা দেখছি।